প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি নিও এবং ফুলের শুভেচ্ছা নিও। আশা করি তোমরা যেখানেই আছো নিরাপদে আছো, সুস্থ আছো। তোমরা আমার হাতে একটি ফুল দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই জানো এটি কি ফুল। হ্যাঁ, এটি একটি জবা ফুল। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেনসিস। এটি মালভিসি গোত্রের একটি উদ্ভিদ। আমাদের চারপাশে জবা ছাড়াও বিভিন্ন ধরনের ফুল, যেমন গোলাপ, রজনীগন্ধা, বেলি, কামিনী, বিভিন্ন ধরনের ফুল রয়েছে। তো আমরা কি কখনো চিন্তা করেছি যে আসলে ফুল কি বা কি কাজে লাগে? শুধু কি শুভেচ্ছা বিনিময়, সৌন্দর্য বর্ধন, না আরো কোনো কাজ আছে? বা এই ফুল আসলে দেখতে কেমন, অর্থাৎ এর অভ্যন্তরীণ গঠন? এই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আমি পঙ্কজ কান্তি রায়, প্রভাষক, জীববিজ্ঞান, সরকারি আদিতময় জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ। তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সামনের দিনে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সবার জন্য আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফুল, অর্থাৎ পুষ্প নিয়ে, ফ্লাওয়ার। তো আমরা প্রথমেই জেনে নিই আসলে ফুল কি বা ফুল কাকে বলছি। ফুল কি? আমি যদি খুব সংক্ষেপেই বলতে চাই যে ফুল আসলে কি, ফুল হলো প্রজননের জন্য এক ধরনের বিশেষ রূপান্তরিত বিটক। তোমরা সবাই জানো উদ্ভিদ বিভিন্নভাবে তার জনন ঘটিয়ে থাকে। অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। যৌন জননের ক্ষেত্রে দুটি ভিন্ন ধর্মের গ্যামেটের প্রয়োজন হয় এবং এক্ষেত্রে সেই জননাঙ্গ হিসেবে কাজ করে ফুল। অর্থাৎ ফুল হলো উদ্ভিদের যৌন জননাঙ্গ। উচ্চ শ্রেণীর যে সকল উদ্ভিদ আছে তাদের জননাঙ্গ হিসেবে ফুল ব্যবহৃত হয়ে থাকে। এই ফুল সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সম্পূর্ণ ফুল আর একটা অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল বলতে আমরা কাকে বলি? যে ফুলের পাঁচটি প্রধান অংশ থাকে। এগুলো হলো যথাক্রমে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। অর্থাৎ এই পাঁচটি অংশ সম্বলিত একটি ফুলকে বলা হয় আদর্শ ফুল বা পূর্ণাঙ্গ ফুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা একটি আদর্শ ফুল বা একটি সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ দেখে নিই। আমি তোমাদের জন্য বোর্ডে একটি ছবি এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ। একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ, লম্বচ্ছেদের ছবি এঁকেছি। তো আমরা আগেই জেনেছি যে একটি আদর্শ ফুলের সাধারণত পাঁচটি অংশ থেকে থাকে। আমরা এই ছবিতে এই আদর্শ ফুলের পাঁচটি অংশ একে একে দেখে নেব। প্রথমেই আমরা যে অংশটির কথা বলেছি তাকে বলা হয়েছে পুষ্পাক্ষ বা থ্যালামাস। তোমরা দেখতে পাচ্ছ পুষ্পাক্ষ হচ্ছে পাঁচটি স্তবকের প্রথম স্তবক, অর্থাৎ ফুলের বৃন্তের ঠিক উপরে যে গোলাকৃতির যে অংশটুকু তাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ বা থ্যালামাস। সাধারণত এটি ফুলের অন্যান্য স্তবকগুলোকে, অর্থাৎ বাদ বাকি অংশগুলোকে ধারণ করে থাকে। এর পরবর্তী যে স্তবক সেটা হচ্ছে বৃতি বা ক্যালেক্স। এই বৃতির প্রতিটি অংশকে বলছি আমরা বৃত্তাংশ। এটি সাধারণত যুক্ত অবস্থায় থাকতে পারে, আবার বিচ্ছিন্ন বিযুক্ত অবস্থাও থাকতে পারে। সাধারণত বৃতিগুলো সবুজ বর্ণের হয়ে থাকে এবং সবুজ বর্ণ হয়ে থাকলে সেটি সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। যদি এটি বিভিন্ন রঙের হয়ে থাকে তাহলে এটি পরাগায়নে অংশগ্রহণ করতে পারে। এরপরে যে অংশটি আমরা দেখব সেটি হচ্ছে দলমণ্ডল বা করলা। এই দলের প্রত্যেকটি অংশকে বলছি আমরা পাপড়ি। এই পাপড়িগুলো সাধারণত সবসময় রঙিন হয়ে থাকে। আমি দেখো লাল কালিতে, লাল রঙে এটি অঙ্কন করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই পাপড়িগুলো রঙিন হওয়া বিভিন্ন ধরনের পতঙ্গ, পোকামাকড় সহজেই ফুলের প্রতি আকৃষ্ট হতে পারে। ফলে এই পতঙ্গগুলো আকৃষ্ট হয়ে ফুলের মধু খাওয়ার সময় এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হয়। ফলে এখানে একটা পরাগায়নের সূচনা হয়। সুতরাং পাপড়ি ফুলের পরাগায়নে ভূমিকা রাখে বা সাহায্য করে। এছাড়াও এই পাপড়ি ফুলের অন্যান্য অংশগুলো, যেমন আমাদের পুংকেশর, স্ত্রীস্তবক, এই অংশগুলোকে রোদ, বৃষ্টি, বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতেও সাহায্য করে।
এর পরের যে স্তবক সে কি স্তবককে বলছি পুংস্তবক। পুংস্তবকের যে বিভিন্ন অংশ তাদেরকে বলা হয় পুংকেশর। এই পুংকেশরের আমরা দুইটি অংশ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে পরাগদণ্ড এবং আরেকটি হচ্ছে পরাগধানী। সাধারণত এই পরাগধানীতেই পুংরেণু অর্থাৎ পুংজনন কোষ তৈরি হয়ে থাকে এই অংশে, এবং এই অংশটাকে ধারণ করে যে দণ্ডের ন্যায় অংশটি তাকে বলা হচ্ছে পরাগদণ্ড। এই পরাগদণ্ড এবং পরাগধানীর অবস্থানের উপর ভিত্তি করে সাধারণত পুংস্তবক বা পুংকেশর বিভিন্ন ধরনের সজ্জা আমরা লক্ষ্য করে থাকি। তোমরা যদি একটি ছবি তোমাদেরকে দেখাই, আমরা এখানে পুংকেশরের বিভিন্ন সজ্জা আমরা দেখিয়েছি। সাধারণত এই পুংদণ্ডের সঙ্গে পরাগধানীগুলো অবস্থানের ভিত্তি করে এর বিভিন্ন ধরনের হতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে পরাগধানীগুলো পুংকেশরগুলো এর সঙ্গে এক এক জায়গায় সবাই সন্নিবেশিত হয়ে আসছে, এক গুচ্ছে অবস্থান করছে, এই জন্য কি আমরা বললাম একগুচ্ছি পরাগ পুংকেশর। এখানে সাধারণত জবা ফুলের ক্ষেত্রে আমরা এই ধরনের লক্ষ্য করি। এছাড়াও আমরা পাশে দেখতে পাচ্ছি যে দুইটি পুংদণ্ড রয়েছে, এগুলো হচ্ছে দ্বিগুচ্ছি, সাধারণত মটর ফুলে আমরা লক্ষ্য করে দেখি। যদি এই পুংদণ্ডগুলো একাধিক হয়ে থাকে অর্থাৎ বহুগুচ্ছে থাকে, অর্থাৎ এইরকম থাকে, সাধারণত এগুলোকে আমরা বহুগুচ্ছি পুংকেশর বলে থাকি। শিমুল ফুলে আমরা এই ধরনের পুংগুচ্ছ লক্ষ্য করে থাকি। এছাড়াও অনেক সময় পুংকেশর গুলো তার দললগ্ন হয়ে থাকতে পারে, ধুত্রা ফুলে আমরা এই ধরনের পুংকেশর লক্ষ্য করি, পুংকেশরের সজ্জা লক্ষ্য করি। এছাড়া আমরা কি দেখি যে এটা অনেক সময় যুক্তধানী অবস্থান থাকতে পারে। তো পুংকেশর গুলো তাদের অবস্থান অনুযায়ী এই বিভিন্ন আকৃতির ধারণ করতে পারে। এবারে আমরা সর্বশেষ যে অংশ সেটাই হচ্ছে স্ত্রী স্তবক বা স্ত্রীকেশরটি দেখে নেব। তো স্ত্রীকেশর দেখতে পাচ্ছ এই যে মাঝে যে অংশটাকে, এটি ফুলের মাঝে অবস্থান করে এবং এর অবস্থান খুব ফুলের গভীর থেকে উপর পর্যন্ত বিস্তৃত। ফুলের এই স্ত্রী স্তবককে আমরা তিন অংশে ভাগ করেছি। প্রথমে রয়েছে গর্ভাশয়, যেটি ফুলের মধ্যে অবস্থান করে এবং এর মধ্যে ডিম্বক রয়েছে। এই ডিম্বকের মধ্যে বিভিন্ন ধরনের ডিম্বাণু বিশেষ নিয়মে সজ্জিত থাকে, যা মূলত পরাগধানী থেকে যে পুংরেণু অর্থাৎ পুংজনন কোষ তার সঙ্গে মিলিত হয়ে নতুন বীজের বা নতুন উদ্ভিদের জন্ম দিয়ে থাকে। এই গর্ভাশয় থেকে যে দণ্ডের মতো অংশটি উত্থিত হয় এবং ফুলের গর্ভমুণ্ড পর্যন্ত বিস্তৃত হয়, এই অংশটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড, এবং গর্ভদণ্ডের উপরে যে অংশটুকু তাকে বলছি আমরা গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডে সাধারণত পরাগরেণুগুলো পতিত হয় এবং এখান থেকে পরাগনলের মধ্যে দিয়ে তা গর্ভাশয়ে ডিম্বকের সঙ্গে মিলিত হয়ে নতুন ধরনের উদ্ভিদের সৃষ্টি করে, অর্থাৎ পরাগায়ন সম্পন্ন করে। তো এই হলো আমাদের একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। তো সাধারণত এই পাঁচটি অংশ সম্মিলিত যে ফুল তাকে বলছি আমরা আদর্শ ফুল। যদি এই পাঁচটি অংশের কোনো একটি অংশ অনুপস্থিত থাকে বা উপস্থিত না থাকে, সেক্ষেত্রে আমরা এই ফুলকে আদর্শ ফুল বলবো না, তাকে কি বলবো? অসম্পূর্ণ ফুল। এবার আমরা যদি দেখে নেই, যদি কোনো ফুলের বৃতি অনুপস্থিত থাকে, বৃন্ত যদি অনুপস্থিত থাকে, তাহলে তাকে বলছি আমরা বৃন্তহীন পুষ্প। বৃন্তহীন পুষ্প যেমন হচ্ছে হাতিসুর। আবার এখানে আমরা বৃন্তযুক্ত ফুল দেখতে পাচ্ছি, যেমন ধরে নাও জবা। একইভাবে যদি এই পুংকেশর এবং স্ত্রীকেশর উভয় এক ফুলে অবস্থান করে, তখন তাকে আমরা বলবো উভয়লিঙ্গ ফুল। আমি যে ছবিটি এঁকেছি এটি একটি উভয়লিঙ্গ ফুল। সাধারণত প্রকৃতিতে আমরা যে জবা বা ধুতরা এই ধরনের ফুলগুলোকে বলি আমরা উভয়লিঙ্গ ফুল। আবার যদি কোনো ফুলে শুধুমাত্র পুংকেশর অথবা শুধুমাত্র স্ত্রীকেশর উপস্থিত থাকে, অর্থাৎ যে কোনো একটি স্তবক উপস্থিত থাকে, তখন তাকে একলিঙ্গ ফল বলা হয়ে থাকে। এগুলো প্রকৃতিতে সাধারণত লাউ, কুমড়া এই একলিঙ্গ জাতীয় ফুল। কিন্তু যদি কোনো ফুলে পুংস্তবক বা স্ত্রী স্তবক এর কোনোটি উপস্থিত না থাকে, সেক্ষেত্রে আমরা এই ফুলকে বলবো আমরা ক্লিপ ফুল। অর্থাৎ এই সমস্ত ফুল সাধারণত পরাগায়নে কোনো ভূমিকা রাখে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের ফুল এবং এর গঠন সম্পর্কে এতক্ষণ জেনে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফুলের ভূমিকা কি? তোমরা জানো যে এই পৃথিবী বা এই জীব জগতের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম।
বৃক্ষের যে জনন অর্থাৎ উদ্ভিদের যে জনন, সেই জনন প্রক্রিয়ায় যৌনজনন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই মাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ হলো এই ফুল। অর্থাৎ যদি ফুল না থাকতো তাহলে যৌনজনন সম্ভব হতো না। অর্থাৎ উদ্ভিদের বংশ বিস্তারে অন্তরায় সৃষ্টি হতো। কিছু কিছু উদ্ভিদ আছে যারা যৌনজননের মাধ্যমে তাদের জনন অর্থাৎ বংশ বিস্তার করে থাকে, সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এটি সম্ভব হতো না। এছাড়াও আমাদের জীবজগৎ অর্থাৎ আমরা প্রাণীরা জানো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। সুতরাং উদ্ভিদের টিকে থাকার উপর আমাদের বেঁচে থাকাও নির্ভর করছে। সুতরাং উদ্ভিদের বংশ বিস্তারের সঙ্গেও আমাদের বিশেষ একটা ভূমিকা রয়েছে। আর উদ্ভিদের এই বংশ বিস্তারে ফুলের যথেষ্ট ভূমিকা বিদ্যমান, এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা এই যে ফুল এবং এই ফুলের যে ব্যবহার সেটা নিশ্চয়ই শিখে গেলাম। এই ফুলের যে মূল ব্যবহার সেটা হচ্ছে পরাগন। তোমরা যারা মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী আছো তোমাদের বইয়ে এই ফুলের পরাগন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আশা করি পরবর্তী ক্লাসে এই বিষয়ে আমি তোমাদের বিস্তারিত জানাতে পারবো। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী আছো সেখানে তোমাদের এই পুংকেশরের অর্থাৎ পরাগধানীর মধ্যে পুংজনন কোষের যে বিকাশ, পুংগ্যামেটোফিটের বিকাশ, সেই সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, তোমরা দেখে নিও। পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকের আলোচনা এই পর্যন্ত, আগামী ক্লাসে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।